আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মামুন ইবনে কাসেম, সহকারী শিক্ষক, বিএডিসি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস নেব। আমরা ষষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব এটার ক্লাস করতেছিলাম। এর আগে আমাদের 3টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের 4র্থ ক্লাস হবে। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব আমাদের পাঠের শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বাষ্পায়ন। প্রথমে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো বাষ্পায়ন। যে কোনো তাপমাত্রায় তরলের সুদূর উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। যে কোনো তাপমাত্রায় তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে। মানে আমরা তরলকে কি, পানিকে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটাতে দেখি বা বাষ্প হতে দেখি, কিন্তু পানি যদি বা আমরা জানি যে সাগর, নদী, পুকুর এগুলো থেকেও কিন্তু পানি কি বাষ্প আকারে উঠে যায়। সেটাই হচ্ছে বাষ্পায়ন, যে কোনো তাপমাত্রার তরলের শুধু উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলে বাষ্পায়ন। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এবার আমরা বাষ্পায়নের নির্ভরশীলতা দেখব, যে বাষ্পায়ন কিসের কিসের উপর নির্ভরশীল, বা বাষ্পায়ন কার কার উপর নির্ভর করে। বাষ্পায়নের নির্ভরশীলতা, মানে বাষ্পায়ন কার কার উপর নির্ভর করে। বাষ্পায়ন কার কার উপর নির্ভর করে, মানে বাষ্পায়ন কখন বেশি হয় কখন কম হয়। তাহলে প্রথমটা আছে বাতাসের প্রবাহ। বাতাসের প্রবাহ, তার মানে বাতাসের প্রবাহ বলতেছে যে বাতাসের প্রবাহ যদি বেশি হয় তাহলে বাষ্পায়ন বেশি হবে, প্রবাহ যদি কম হয় তাহলে বাষ্পায়ন কম হবে। দেখবা একটা কাপড়, তোমার বাতাস যদি বেশি থাকে তাহলে কাপড়টা দ্রুত শুকায় যায়। আমরা অনেক সময় বাসা বাড়িতে ফ্যানের মাধ্যমে কাপড় শুকাই, তাহলে এটা কিন্তু এই বাতাসের প্রবাহের কারণে কি হয়, বাষ্পায়ন দ্রুত হয়ে যায়, কাপড় থেকে, ভিজা কাপড় থেকে পানি দ্রুত বাষ্প আকারে বের হয়ে যায়। তরলের উপরিভাগের ক্ষেত্রফল। তরলের উপরিতলের ক্ষেত্রফল যত বেশি হবে বাষ্পায়ন তত বেশি হবে। মানে এটা অনেক সময় পরীক্ষায় আসে যে তোমার এক এক গ্লাসে, একটা গ্লাসে যদি তুমি জল রাখো বা পানি রাখো, সেখানে ওই পানিটা শুকাইতে বেশি সময় লাগবে না একটা প্লেটে যদি তুমি পানি রাখো তাহলে প্লেটের পানি শুকাতে বেশি সময় লাগবে, কোনটা বেশি সময় লাগবে? তো আমরা জানি গ্লাসের মুখটা কি ছোট, যে কারণে গ্লাস থেকে পানি বাষ্প আকারে বের হতে তো অনেক সময় লাগে। আর একটা প্লেট যেহেতু চওড়া, সেটা প্লেট থেকে পানি বাষ্প হতে কম সময় লাগবে। এই জন্য বলতেছে তরলের উপরিভাগের ক্ষেত্রফল, উপরিভাগের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন বাষ্পায়ন কি হবে, দ্রুত হবে। যত বড় হবে ক্ষেত্রফল, বাষ্পায়ন তত বেশি হবে। তরলের প্রকৃতি। তরলের প্রকৃতি দেখো, বলতেছে যে আমরা জানি পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটে। তো যদি
পানির তাপমাত্রাটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়ে যদি আরো কম হইতো, বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে পানির স্ফুটনাঙ্ক যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড না হয়ে 50 ডিগ্রি সেন্টিগ্রেড হতো বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হতো, তাহলে পানি দ্রুত ফুটতো। যেটা কোথাও হয়, যে পরিস্থিতিটা আমরা পাহাড়ের চূড়ায় দেখি, সেখানে বায়ুর চাপ কমের কারণে পানির স্ফুটনাঙ্ক কম হয়, যেখানে তোমার রান্না করা কঠিন হয়। তার তরলের প্রকৃতি এখানে বলতেছে যে তরলের স্ফুটনাঙ্ক কম হলে বাষ্পায়ন বেশি হয়, সেক্ষেত্রে উদ্বায়ী তরলের বাষ্পায়ন সবচেয়ে বেশি, উদ্বায়ী তরলের বাষ্পায়ন সবচেয়ে বেশি। বাতাসের চাপ, বাতাসের চাপ, বাতাসের চাপ যত বেশি হবে, যত কম বেশি হবে, বাষ্পায়ন তত কম হবে। আর বাতাসের চাপ কম হলে বাষ্পায়ন হার বেশি হবে। বাতাসের চাপ কম হলে বাষ্পায়নের হার বেশি হবে। আর শূন্য স্থানে বাষ্পায়ন সবচেয়ে বেশি, শূন্য স্থানে বাষ্পায়ন সবচেয়ে বেশি, কারণ আমি বললাম বাতাসের চাপ কম হলে বাষ্পায়নটা বেশি হবে। উষ্ণতা, উষ্ণতা মানে তাপমাত্রা বলছিলেন যে তরল এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হয়। মানে বায়ুমণ্ডলে যদি তাপমাত্রা অনেক বেশি হয়, সেক্ষেত্রে দেখবে যে পুকুর পুকুর নদী নালা খাল বিল এগুলোতে পানি বাষ্পায়নটা বেশি হবে। তাহলে তরলের এবং তরলের কাছাকাছি বাতাসের উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হবে, উষ্ণতা বেশি হলে বাষ্পায়ন বেশি হবে। আরেকটা আছে বায়ুর শুষ্কতা। বায়ুর শুষ্কতা, বায়ুর শুষ্কতা বলছে বাতাস যত শুষ্ক হবে, বাতাসে কোনো পানি জলীয় বাষ্প কম থাকবে, সেক্ষেত্রে তরল তত তাড়াতাড়ি বাষ্পায়ন হবে। বাতাস যত শুষ্ক থাকবে তরল তত তাড়াতাড়ি বাষ্পায়ন হবে। যে কারণে আমরা জানি যে শীতকালে কাপড় দ্রুত শুকায়, কারণ শীতকালে এই বায়ুর শুষ্কতা অনেক কমে যায়, যে কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়, কাপড় থেকে পানি দ্রুত বাষ্পাকারে বের হয়ে যায়। আমরা এবার আলোচনা করব আপেক্ষিক তাপ। আমরা এবার আলোচনা করব আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপটা কি বলতেছি দেখো, 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। মানে 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন, তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। তরলের ক্ষেত্রে মানে পানির ক্ষেত্রে পানির আপেক্ষিক তাপ একরকম,
কঠিন পদার্থের ক্ষেত্রে আরেক রকম। বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই আপেক্ষিক তাপটা বিভিন্ন রকম হতে পারে। তাহলে সংজ্ঞা হলো যে 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। যদি m ভরের কোনো পদার্থকে T1 থেকে T2 তাপমাত্রায় নিতে, মানে m ভরের একটা বস্তু এই তার তাপমাত্রা T1 থেকে T2 নিতে কি পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে আপেক্ষিক তাপ S হচ্ছে S সমান Q বাই m T2 মাইনাস T1। কি বলছে, m ভরের একটা বস্তুর তাপমাত্রা T1 থেকে T2 নিতে যদি Q পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাহলে আপেক্ষিক তাপ S হবে হলো S সমান Q বাই m T2 মাইনাস T1। আর এর একক, এই আপেক্ষিক তাপের একক হলো জুল পার কেজি পার কেলভিন। এই কিউ হলো তাপ, এই জুল, এন হলো কেজি, ভর এই পার কেজি, যেটা নিচে আছে তাপমাত্রাও নিচে আছে পার কেলভিন, এটা হলো একক। এরপর আমরা দেখবো তাপ ধারণ ক্ষমতা। এরপর আমরা দেখবো তাপ ধারণ ক্ষমতা। এগুলো আমরা দেখবো তাপ ধারণ ক্ষমতা। তাহলে আপেক্ষিক তাপের ছিল হলো 1 কেজি কোনো ভরের বস্তুর তাপমাত্রা বা পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা ছিল আপেক্ষিক তাপ। আর তাপ ধারণ ক্ষমতা বলতেছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেজি কি আর সেটা বড় কথা না, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের তাপ ধারণ ক্ষমতা বলে। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ওই পদার্থের তাপ ধারণ ক্ষমতা বলে। আর কোনো বস্তুর ভর m, কোনো বস্তুর ভর m আর আপেক্ষিক তাপ s হলে তাপ ধারণ ক্ষমতা যদি c হয় তাহলে c সমান হবে হলো m s, c সমান হবে হলো ms। কোনো বস্তুর ভর m, আপেক্ষিক তাপ s আর তাপ ধারণ ক্ষমতা c হলে c সমান হবে হলো ms। এটা কি তোমরা বুঝতে পারছো? এবার আমরা ক্যালোরিমিতি নিয়ে একটু করবো। ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি, তার মানে কোনো বস্তুকে তাপ দিলে এবং কোনো বস্তু অন্য বস্তুর সংস্পর্শে আসলে সেটা কতটুকু তাপ নেবে, কতটুকু তাপ দেবে, এটার সম্পর্কটাই হলো ক্যালোরিমিতির মূলনীতি। এখানে দুইটা কথা বলা আছে। একটা হলো যে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে। দুটা বস্তু এটা বেশি তাপমাত্রা, এটা কম তাপমাত্রা, এই দুটো যদি পাশাপাশি আসে এই বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুকে তাপ দিতে থাকবে। কতক্ষণ দিতে পারবে? যতক্ষণ পর্যন্ত না দুটো তাপমাত্রায় সমান হয়। এই দুটো তাপমাত্রা সমান না হওয়া পর্যন্ত এটা তাপ দিতে থাকবে। আরেকটা 2 নম্বর হলো যে এই বস্তু যতটুকু তাপ দেবে এই বস্তুই ততটুকু তাপ নেবে। এটা যতটুকু তাপ পরিত্যাগ করবে শীতল বস্তুটি ততটুকু তাপ গ্রহণ করবে যদি বাইরে কোনো
বাইরে থেকে কোনো চাপের পরিবর্তন না ঘটে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই বস্তু মানে একটা বস্তু যতটুকু তাপ বর্জন করবে অন্য বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে, তার মানে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এইটাই হলো ক্যালোরিতে মূলনীতি, এটাই হলো ক্যালোরিতে মূলনীতি। আমরা এবার গলনাঙ্কের উপর চাপের প্রভাব, গলনাঙ্কের উপর গলনাঙ্কের উপর চাপের প্রভাব। গলনাঙ্কের উপর চাপের প্রভাব। তাহলে দেখো পদার্থের উপর চাপের হ্রাস বৃদ্ধির জন্য গলনাঙ্ক পরিবর্তিত হয়। কোনো একটা পদার্থের উপর চাপের কম বা বেশির জন্য হ্রাস বা বৃদ্ধির জন্য গলনাঙ্কের পরিবর্তন হয়। এটা দুই ভাবে হতে পারে, এই পরিবর্তনটা দুই ভাবে হতে পারে। তাহলে এই পরিবর্তনটা দুই ভাবে হতে পারে। একভাবে বলছে কঠিন থেকে তরলে রূপান্তর সময়, কঠিন থেকে তরলের রূপান্তরের সময়, কঠিন থেকে তরলে রূপান্তরের সময় দুই ভাবে হয়। একটা হলো কোনো কিছু কিছু বস্তু আছে যে কঠিন থেকে তরলে রূপান্তর করলে তার আয়তন হ্রাস পায়, আবার কিছু কিছু বস্তু আছে কঠিন থেকে তরলে রূপান্তর করলে তার আয়তন বৃদ্ধি পায়। যেমন আমরা যদি বরফ মনে করি, তাহলে বরফ তরল থেকে বরফ হইতে গেলে কি হয় দেখো, বা কঠিন থেকে তরলে পরিবর্তন হইতে গেলে কি হয়, মানে বরফের কঠিন থেকে তরলে রূপান্তর হইতে গেলে কি হয়, আয়তন হ্রাস পায়। এইসব পদার্থের ক্ষেত্রে চাপ বাড়লে তাদের গলনাঙ্ক কমে যায়। চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়। কি বলছি, কঠিন থেকে তরলে রূপান্তরের সময় যেগুলো কি হয়, আয়তন কমে যায় যে সকল পদার্থ, যেমন বরফ, সেই ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। তাহলে যে পদার্থগুলোর আয়তন কমে যায় কঠিন থেকে তরল হতে গেলে, তাদের চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায়। আবার যে সকল পদার্থের আয়তন বেড়ে যায়, যেমন মোম, তাহলে মোম হলো আর হলো বরফ। বরফ কি বললাম, চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। আর মোম হলো, যেহেতু কি মোমের কি হয়, কঠিন থেকে তরলে আসলে আয়তন বেড়ে যায়, সেক্ষেত্রে মোমের হলো চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। তারপরে চাপ বৃদ্ধির কারণে গলনাঙ্কের উপর চাপের প্রভাব। চাপ বৃদ্ধির কারণে গলনাঙ্ক কোথাও কমতেছে, কোথাও কমতেছে। কোথায় কমতেছে, যে সকল পদার্থ কঠিন থেকে তরল রূপান্তরের সময় আয়তন হ্রাস পায়, যেমন বরফ, সেক্ষেত্রে এটা হলো চাপ বাড়ালে আয়তন কমে যায়। আর যেসব পদার্থের কঠিন থেকে তরল নিয়ে আসলে আয়তন বেড়ে যায়, যেমন কি মোম, সেই সব ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্ক বেড়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা
প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন? প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না করা যায় কেন? এটা কি দেখো, যে প্রেসার কুকারে একটি নিশ্চিদ্র পাত্র, নিশ্চিদ্র নেই, তাই রান্না করার সময় বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয় এবং সেখানে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে পানি বেশি তাপমাত্রায় ফুটতে থাকে। তাপমাত্রা বেশি বলে রান্নাও করা যায় তাড়াতাড়ি। মানে প্রেসার কুকার একটা নিশ্চিদ্র পাত্র, কোনো ছিদ্র নেই, আর এখানে এর ভিতরে যখন আমরা তাপ দিই তখন এর ভিতরে বাষ্প আবদ্ধ হয়, যে কারণে এর ভিতরে চাপ বেড়ে যায়। চাপ বেড়ে যাওয়ার কারণে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আমরা জানি যে চাপ বাড়লে পানির স্ফুটনাঙ্ক বাড়ে, তাহলে চাপ বাড়ার কারণে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণে পানি স্ফুটনাঙ্ক বেড়ে যাওয়ার কারণে পানি বেশি তাপমাত্রায় ফুটতে থাকে, যে কারণে পানির স্ফুটনাঙ্ক বেশি বলে রান্নাও করা যায় তাড়াতাড়ি। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।